মিস্ট্রি বক্সের আজকের পরিবেশন কোনো সাধারণ ভিডিও নয়। এটা একটা প্রতিবাদ, একটা ধিক্কার সমাজের সেই সব নরকের কীটের জন্য যাদের জন্য আজ সারা পৃথিবীর কাছে বাঙালি এবং ভারতবাসী হিসেবে আমাদের মাথা নিচু হয়ে গেছে। 9th আগস্ট 2024 সকাল 7:30 আরজিকর হসপিটালের সেমিনার রুম থেকে একটি মেয়ের বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, পা এবং পেটে ছিল গভীর আঘাতের চিহ্ন, প্রাইভেট পার্টস ছিল রক্তাক্ত। এই মেয়েটি ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডক্টর। যেই ডাক্তার আমাদের প্রাণ দান করেন, সেই রকম একজন ডাক্তার আজ আমাদের তিলোত্তমা কলকাতাতে ধর্ষিতা, নিপীড়িতা, অত্যাচারিতা হয়ে প্রাণ দিলেন। পুলিশ সূত্রে জানা গেছিল প্রাথমিকভাবে যে এটা নাকি আত্মহত্যা, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটি শিশুও বুঝতে পারবে যে এটা কোনো আত্মহত্যা নয়। একাধিক মানুষ হিংস্র পশুর থেকেও বেশি ভয়ঙ্করভাবে এই মেয়েটির ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে। কিন্তু কি হয়েছিল সেই রাতে? 9th আগস্ট গভীর রাতে আরজিকর হসপিটালের এক মেধাবী ছাত্রী অভয়া, সে টানা 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনার হলে গিয়েছিল একটু নিরিবিলিতে পড়াশোনা করতে আর রেস্ট নিতে, কারণ সে ছিল খুব স্টুডিয়াস। কিন্তু অভয়া ভাবতেও পারেনি যে তার এই রাতই হবে তার জীবনের শেষ রাত। আমি এখানে অভয়ার আসল নাম বা ছবি কোনোটাই দেব না। আমি খেয়াল করেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অভয়ার আসল ছবি, এমনকি তার রক্তাক্ত মৃতদেহের ছবিও পোস্ট করেছে, কিন্তু এটি আইনতভাবে ইল্লিগাল এবং শাস্তিযোগ্য অপরাধ। অভয়া অনেক রাত অবধি কাজ করে সেমিনার হলে একটু রেস্ট নিতে যায়। ভোর 3টে নাগাদ সে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল 7:30টায় তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এটা বলা হয়েছে যে ভোর রাত 3টে থেকে সকাল 6টার মধ্যে তার মৃত্যু হয়েছে। এই ঘটনাটা এতটাই মর্মান্তিক ছিল যে অন্যান্য ডাক্তার এবং মেডিকেল স্টাফেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে পুলিশ খুব তৎপর হয় এবং অভয়ার পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম থেকে জানা যায় ভয়ঙ্কর ইনফরমেশন, যা সারা দেশের, এমনকি ভারতবর্ষের বাইরে থাকা প্রবাসীদেরও রাতের ঘুম উড়িয়ে দেয়। অভয়ার গলার হাড় ভাঙা ছিল, অর্থাৎ প্রচণ্ড শক্তি দিয়ে তার গলা টিপে ধরা হয়। তার শরীরে দেহরস পাওয়া গেছে, প্রাইভেট পার্ট ভয়ঙ্করভাবে ইনজিওর্ড হয়েছিল। চোখে, ঠোঁটে ও মুখে আঁচড়, কামড় এবং মারার চিহ্ন, গোড়ালি ও পেলভিক গার্ডেলের হাড় ভাঙা ছিল। এই সবই ইন্ডিকেট করে যে তাকে ধর্ষণ এবং অকথ্য অত্যাচার করে মারা হয়েছে। এরপর শুরু হয় সব থেকে দুর্ভাগ্যজনক পর্ব, ভিকটিম ব্লেমিং। আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জানান, মৃত ছাত্রীর রাতে সেমিনার হলে থাকা নাকি উচিত হয়নি। মানে সংক্ষেপে বলা হলো যে অভয়ার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে সেমিনার হলে একা ছিল বলেই এটা হয়েছে। বন্ধুরা, তোমাদের জানাই এই উক্তি যিনি করেছিলেন সেই প্রিন্সিপালের নামে আগে 2বার দুর্নীতির অভিযোগ এসেছিল, যেমন ক্যান্সারের ওষুধের রিসার্চ আটকে দেওয়া, এমনকি র্যাগিংয়ের মতো জঘন্য অপরাধেও তার নাম যুক্ত ছিল। কিন্তু তারপরও তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। কিছু স্টুডেন্ট বা ইন্টার্ন তার এগেনস্টে মুখ খুলেছিল, কিন্তু প্রিন্সিপাল তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে, বছর নষ্ট করিয়ে তাদের মুখ বন্ধ করতে চেয়েছিল বলে অভিযোগ করা হয় এই সন্দীপ ঘোষের এগেনস্টে। বন্ধুরা, তোমাদের জানাই এসব আমার মন গড়া কথা নয়, নিউজে বেরোনো বিবৃতি। এবার প্রশ্ন ওঠে, অভয়া কেন সেদিন রেস্ট নিতে ওই সেমিনার হলে গেছিল? একটা খুব অদ্ভুত তথ্য উঠে আসে যে এত বড় একটা হাসপাতালে জুনিয়র ডাক্তাররা
ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পর তাদের একটু রেস্ট নেবার মতো নাকি কোনো জায়গাই ছিল না। তাই তারা সেমিনার হলে যেত রেস্ট নিতে। তোমরা আরো অবাক হবে এটা শুনলে যে সেমিনার হলের ভিতর কোনো সিসিটিভি লাগানো নেই। এত বড় একটা হাসপাতালে বেছে বেছে শুধু সেমিনার হলেই সিসিটিভি ক্যামেরা লাগানো হলো না কেন? এটাও একটা বড় প্রশ্ন। ক্যামেরা ছিল করিডোর। এই করিডোরের ক্যামেরায় 4 জনকে দেখা যায়, তার মধ্যে 3 জন পেশেন্টের বাড়ির লোক এবং একজন সঞ্জয় রায়। ভোর 4টের সময় সে সেমিনার হলে ঢোকে এবং 4:45-এ বেরিয়ে আসে সেমিনার রুম থেকে। রুমে ঢোকার সময় তার গলায় হেডফোন ঝোলানো ছিল, কিন্তু 4:45-এ সে যখন বেরিয়ে আসে তখন তার গলায় কোনো হেডফোন ছিল না। সেই হেডফোন পাওয়া যায় অভয়ার দেহের কাছে। এভাবেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো খুনি। এবার তোমাদের বলবো এই সঞ্জয় রায় কে? সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার। 2019-এ তার চাকরি হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট, কিন্তু বড় বড় নেতা বা মন্ত্রীর ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। তাই আরজি করে সে যাতায়াত করত। তাই আরজি করের প্রতিটি কোণা তার জানা ছিল, এমনকি কে কোন সময় কোথায় থাকে সেটাও সে জানত। শুধু তাই নয়, চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে ঠকানো, এমনকি মহিলা পুলিশ ও অন্যান্য মেডিকেল স্টাফদের উত্ত্যক্ত করা, এরকম অনেক গুণই তার ছিল। একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নে থাকত সে। তার ব্যক্তিগত জীবনে 5টি স্ত্রী ছিল। তার মোবাইলে পাওয়া গেছে প্রচুর অশ্লীল ভিডিও। পুলিশ জানিয়েছে সঞ্জয় নাকি তার দোষ স্বীকার করে নিয়েছে। এবার ব্যাপারটা একটু তলিয়ে ভাবি। মাত্র 45 মিনিটে এতটা টর্চার করে, ধর্ষণ করে মেরে ফেলা সঞ্জয় রায়ের মতো চেহারার মানুষের পক্ষে কি সম্ভব? এবার আসি এই ঘটনার সবথেকে রহস্যময় জায়গায়। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় অভয়ার শরীরের ভেতর 2টি মানুষের দেহরস পাওয়া গেছে, অর্থাৎ সঞ্জয়ের সাথে আরো কেউ বা কারা ছিল। কিন্তু বাকিরা কারা তার কোনো তথ্য কিন্তু এখনো পুলিশ দিতে পারেনি। আবার আরেকটা প্রশ্ন ওঠে এখানে যে সঞ্জয় রায় যে ইল্লিগালি 4th ব্যাটালিয়নের ক্যাম্পে থাকতো বা মহিলা কর্মীদের উত্ত্যক্ত করত, প্রতিদিন ডিউটি আওয়ারে সে নেশা করত, এসব কোনো কিছুই কি পুলিশ জানতো না? জানলে এইরকম একটা লোকের হাসপাতালের ভেতরে যেখানে সেখানে অবাধ যাতায়াত কি করেছিল? এরপর আসি 14 আগস্টের ঘটনায়। 14 আগস্ট যখন লাখ লাখ মহিলা ও পুরুষ রাত দখল করতে এসেছিল, তখন 40 থেকে 50 জন লোক তারা এসে বিক্ষোভকারীদের ওপর হামলা করে এবং ভেতরে প্রচুর ভাঙচুর করে। বিক্ষোভকারীদের মতে এরা এসেছিল বিক্ষোভকারীদের ওপর হামলা করতে নয়, প্রমাণ লোপাট করতে। তবে এই হামলায় পুলিশও আহত হয়েছে অনেক। শুনলে অবাক হবে, এই দিনও এত কিছুর পরও আরজিকর হাসপাতালের গেট দিয়ে হামলাকারীরা খুব সহজেই কোনো বাধা না পেয়ে ঢুকে আসে। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে কিছু মানুষ তারা চায় না অভয়া ঠিক বিচার পাক? তোমাদের কি মনে হয়? পুলিশ কমিশনার বিনীত গোয়েল কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মানুষ পুলিশের নামে অপপ্রচার করছে, ফেক ইনফরমেশন পোস্ট করছে। কিন্তু কিছু প্রশ্নের উত্তর সত্যি আমরা এখনো পাইনি। যেমন ধরো, ঘটনাটি ঘটে 9th আগস্ট, আর তার পরের দিন 10th আগস্টই সেমিনার রুমের পাশেই 2টো রুম ভেঙে রেনোভেশনের কাজ শুরু হয়। এটুকু তো আমরা সবাই জানি যে ক্রাইম স্পট এবং তার আশেপাশের বেশ কিছুটা জায়গা ক্রাইমের পর সিল করে দেওয়া হয় যাতে প্রমাণগুলো ইনট্যাক্ট থাকে। তাহলে এই অনুমতি কি করে পাওয়া গেল পুলিশের থেকে? তবে বন্ধুরা, এত প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা আজও প্রশাসনের ওপর ভরসা করি। আমরা তাদের থেকেই সুবিচারের আশায় বসে আছি। এখনো যারা ঘুমিয়ে আছো
তাদের বলবো এবার অ্যাটলিস্ট জেগে ওঠো। আজ হয়তো ভাবছো আমার বাড়িতে কিছু হয়নি, তাই আমার ইনভলভ হওয়ার দরকার নেই, কিন্তু বন্ধুরা, আগুন লাগলে যে চারিদিকে ছড়িয়ে যাওয়া আগুনের ফুলকি আশেপাশের সব কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। অভয়ার সব দোষী কি ধরা পড়বে? জানি না আমরা কেউ। অভয়ার মতো ডাক্তার, মেধাবী ছাত্রী বা মেয়েকে আমরা কোনোদিনও আর ফেরত পাবো না, জানি সেটা। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে অভয়া, নির্ভয়া এবং এরকম আরো অনেক মেয়েরা, এরা যেন এইভাবে আর না মরে। আজকের ভিডিওর কোনো লাইক আমি চাই না, শুধু বলবো মিস্ট্রি বক্সের দোষীদের এবং দোষের বিরুদ্ধে এই প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে দাও। উই ওয়ান্ট জাস্টিস।